যে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য জুলাইয়ের আন্দোলন শুরু হয়েছিল, আমরা 2 বছরের মাথায় এসে দেখছি যে সেই আকাঙ্ক্ষা, সেই স্পিরিটটা নেই। এবং আমরা যদি খুব স্পষ্ট করে ক্লিয়ার করে যদি বলি যে জুলাইয়ের অনেক স্টেক হোল্ডারদের বিভক্তিকরণ এবং এক ধরনের জুলাইকে নিয়ে ষড়যন্ত্র, বিশেষ করে কালচারাল ফ্যাসিস্ট যারা জুলাইয়ের বিরুদ্ধে একটা গোষ্ঠীর অবস্থান এবং আমাদের যে আকাঙ্ক্ষা নিয়ে এই জুলাই, সেই জুলাইটাকে ভিন্নভাবে তার উপস্থাপন করার জন্য এক ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। অথচ শুধুমাত্র ছাত্র জনতার আহ্বানে গড়ে ওঠা, এরপরে যেভাবে জনতার ঢল, সকল পেশার সকল মতের মানুষ যেভাবে জুলাইকে নিয়েছিলেন, জুলাইকে ধারণ করেছিলেন, 1-2 বছরের ব্যবধানে আমরা এখন এসে দেখতে পাই যে এর সঠিক ইতিহাসটাই বিকৃতি করার এক ধরনের চক্রান্ত অব্যাহত আছে। এবং যে হাসিনার যে জুলুমতন্ত্র, হাসিনা যেভাবে জুলুমতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল, এবং অন্তত যদি আমরা 15.5 বছরের পরে জুলাই আন্দোলনের সময়ে সেই গণহত্যার কথাও চিন্তা করি, তাহলে প্রায় 2000-এরও অধিক মানুষকে হত্যা করা হয়েছে, শত শত হাজার হাজার লাখো লাখো মানুষকে আহত, পঙ্গুত্ব করা হয়েছে। অথচ আমরা এই সব কিছু এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো বিচারিক আমরা দৃশ্যমান কোনো কিছু দেখছি না। 2 বছরের ব্যবধানে সবার বিচার করা হয়নি। এবং আওয়ামী লীগের সাথে যে তার 14 দলীয় সহযোগী ছিল এবং সেনা এবং প্রশাসনের যারা ছিল, প্রশাসনের সাথে বিভিন্ন বাহিনী যারা ছিল, সকল বাহিনী এই জুলাইয়ের যোদ্ধাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের ব্যাপারে কোনো আমরা দৃশ্যমান কোনো কিছু দেখি না। আমি আজকের এই আয়োজন থেকে অন্তত এতটুকু বলতে চাই যে আমরা সেদিন সবাই মাঠে ছিলাম, দেখেছি দৃশ্য। আমরা চাই যে শহীদদের পরিবারকে যেমন পুনর্বাসন দরকার, ঠিক তেমনি সঠিক বিচার দরকার, হাসিনার বিচার দরকার এবং হাসিনার সহযোগীদের বিচার দরকার। এবং সেই সাথে আরেকটি বিষয়, যেহেতু আজকে বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে, অনেক আমিরে জামাত বলেছেন, বিশেষ করে আখতারুজ্জামান সাহেব বলছেন যে আমরা সঠিক ইতিহাসটাকে নিয়ে যদি চর্চা না করি, ঘটনা যেটা ছিল, যারা নেতৃত্ব দিয়েছেন, যারা অংশগ্রহণ করেছেন, সব মিলে সত্য ইতিহাসটাকে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে জাতি উপকৃত হবে। আর যদি না হয়, তাহলে আমরা আমাদের অতীতের যত ইতিহাস আছে আমরা দেখতে পাই প্রত্যেক ইতিহাস কোনো না কোনো ভাবে বিকৃতি করা হয়েছে। আমরা জুলাইয়ের ইতিহাস অন্তত বিকৃতি অবস্থায় দেখতে চাই না। জুলাইয়ের সত্য ইতিহাস উম্মার কাছে, জাতির কাছে তুলে ধরতে চাই। এজন্য ওয়ান ইনিশিয়েটিভের যে চমৎকার এই আয়োজন, আমরা তার জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে এবং তাদের প্রতিও রিকোয়েস্ট থাকবে চমৎকার এই ধরনের আরো উদ্যোগ তারা গ্রহণ করবেন। সম্মানিত সভাপতি সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব মঞ্জুরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। সম্মানীয় সুধী মণ্ডলী, যে বইটির মোড়ক উন্মোচন হলো, সম্মানীয় সুধীবৃন্দ, আপনারা বইটি গিফট পাবেন, আপনাদের হাতে পৌঁছে যাবে অথবা যাওয়ার সময় দিয়ে দেওয়া হবে। এরপর যে আমি বক্তব্য রাখার জন্য আজকে এই প্রকাশনা অনুষ্ঠানে অনুরোধ করছি জনাব মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং এমপি, বাংলাদেশ জাতীয় সংসদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, সমবেত সুধী মণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, সালাম। আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব 2024, এটি আজকে প্রথম খণ্ডের মোড়ক উন্মোচিত
হয়েছে সেই অনুষ্ঠানে আমরা এখানে একত্রিত হয়েছি। আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি ওয়ান ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এই গবেষণা সংগঠনটি এটির প্রকাশনার দায়িত্ব পালন করেছে এবং খুবই যত্ন সহকারে এটির সম্পাদনা এবং এখানে উপস্থাপনের উপযোগী করে আমাদের সামনে নিয়ে আসার ক্ষেত্রে যারা নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, ডক্টর মোহাম্মদ বেলাল হুসাইন, ডক্টর তারেক মোহাম্মদ শামসুল আরিফিন, দুইজনই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, তরুণ শিক্ষক, বুদ্ধিজীবী। তারা এই আন্দোলনের নিজেরাও স্টেক, নিজের চোখে তা দেখেছেন এবং সেটিকে সুন্দর করে তুলে আনার জন্য পুরো পরিকল্পনাটিকে সাজিয়েছেন। আমি এই জন্য ডক্টর মোহাম্মদ বেলাল হুসাইন এবং ডক্টর তারিক মোহাম্মদ শামসুল আরিফিন দুই প্রফেসরকেই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি যে জাতির এক গুরু দায়িত্ব তারা পালন করেছে। ইতিহাস বিকৃতি নিয়ে কথা হয়েছে, কিন্তু এটি বলতেই হয় যে আসলে দুটি গুরুত্বপূর্ণ লক্ষ্যকে সামনে রেখে এই বইটির লেখা এবং এই বইটির পরিকল্পনা সাজানো এবং আজকের মোড়ক উন্মোচন এবং আরও সামনে এরই ধারাবাহিকতায় মোড়ক উন্মোচন হবে। দুটি লক্ষ্যকে সামনে রাখা হয়েছে। এক নাম্বার, যে ইতিহাসকে যেন বিকৃত করার সুযোগ ভবিষ্যতে কেউ না পায়। আজকের দিনের ফেলে দেওয়া কাজই হচ্ছে আগামী দিনে আমরা তাকে ইতিহাস বলি। গতকালকে যা ফেলে এসেছি আজকে তা ইতিহাস। তাহলে আমাদের 71-এর ইতিহাস বিকৃতভাবে জনগণের সামনে এসেছে। বিভিন্ন আন্দোলন সংগ্রাম বাংলাদেশের আমরা দেখেছি, সময়ের পরিবর্তনের সাথে সাথে ইতিহাস বিকৃতিও আমরা লক্ষ্য করেছি। সরকার পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম, বিভিন্ন ঘটনার এবং এমনকি 71-এর ঘটনার, স্বাধীনতা যুদ্ধের ঘটনারও পরিবর্তন হয়েছে ইতিহাস এবং ইতিহাস বিকৃত হয়েছে। আমরা চেয়েছি যে ইতিহাস বিকৃত না হোক, প্রকৃত বস্তুনিষ্ঠ ইতিহাস উঠে আসুক এবং ইতিহাসের তথ্য উপাত্ত যেন বাস্তবসম্মত হয়, সামগ্রিকভাবে এটি যেন ইনফরমেটিভ হয় এবং পার্সিয়ালিটি এখানে যেন কোনো স্থান না পায়। যার যতটুকু যেভাবে অবদান আছে তার সবটুকু এখানে তুলে ধরা হোক, ভবিষ্যতে কেউ যেন ইতিহাস বিকৃত করতে না পারে। আমরা আশা করছি এখানে যে মৌলিক গ্রন্থটা আজাদী সংগ্রামের পটভূমি থেকে 24 পর্যন্ত সবগুলো ঘটনায় ছোট্ট ছোট্ট করে নিয়ে আসা হবে। তবে মূলত এখানে আজাদী সংগ্রামের ধারাবাহিকতায় পটভূমিতে 24-এর গণ অভ্যুত্থানকে সামনে রেখেই মূল উপযোগ্য হবে সেটি, এবং সেটিকে প্রকৃত অর্থে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই গৌরব গাথাকে তুলে ধরার মধ্য দিয়ে আগামী প্রজন্ম এবং দেশ এবং জনগণ বুকের তাজা রক্ত দিয়ে, আত্মহুতি দিয়ে, ত্যাগের সর্বোচ্চ নজরানা পেশ করে যে লড়াই সংগ্রামের নজির তারা রেখে গিয়েছেন, এইটি থেকে অনাগত ভবিষ্যৎ যেন অনুপ্রাণিত হয়, সেটিও আরেকটি লক্ষ্য।
থার্ড হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানকে চেষ্টা করা হবে এক একভাবে উপস্থাপনের জন্য, এক এক ধরনের দৃষ্টিভঙ্গি থেকে, দলীয় আদর্শ থেকে, বিভিন্ন প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি থেকে এগুলোকে তুলে ধরা হবে। ইতিমধ্যে বাজারে অনেকগুলো বই এসেছে, কিন্তু প্রত্যেকটি বইয়ের মধ্যে আমি লক্ষ্য করেছি যে কোনো বিশেষ দিককে এখানে কভার করা হয়েছে এবং প্রতিটি বইয়ের একটা নিজস্ব দৃষ্টিভঙ্গির আলোকে সেই বইটিকে সাজানো হয়েছে। কিন্তু আমরা চাই যে পুরো জুলাই এই গণঅভ্যুত্থানের পুরো 17.5 বছর এবং বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামের সবটা যেন একটা সামগ্রিক অবস্থান থেকে, নিরপেক্ষ অবস্থান থেকে এটি জাতির সামনে আসে এবং প্রত্যেকটি আন্দোলনের যে মূল ফোকাস সেটি যেন কভার হয়। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের মূল ফোকাস কিন্তু মাথায় রাখতে হবে, এটার যদি দার্শনিক ভিত্তি, অনেকে বলেন এই আন্দোলনের দার্শনিক ভিত্তি নেই, এটা আমি মনে করি না। এটি একটি দার্শনিক ভিত্তি আছে, সেই ভিত্তি হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ইনসাফ চাই, আমরা আদল এহসান চাই, আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। তাহলে উই ওয়ান্ট জাস্টিস এই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ দর্শন। খোলা লাগবে না তো, ক্যামেরা সাইড থেকে বের করে দেন। দুই, পরে পরে বক্তব্য শেষে নি আমরা যদি ভাই, দেশটা কারো বাপের না, একটা স্লোগান আছে না, দেশটা কারো বাপের না, এই দেশ এই জনগণের, রাষ্ট্রশক্তিকে কাজে লাগিয়ে ফ্যাসিবাদী কায়দায় এ দেশকে কিছুদিন হয়তো কুক্ষিগত করে রাখা যায়, কিন্তু এদেশের 18 কোটি মানুষ কোন ফ্যাসিবাদের হাতে বন্দী থাকতে চায় না, এখান থেকে তারা মুক্ত হয়েছে, দৃষ্টি হচ্ছে জনগণের। সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহের নাম জুলাই গণঅভ্যুত্থান। আমি মনে করি তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাসিবাদের শেকড় যেখান থেকে শক্তি পেয়েছে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে এক প্রচন্ড বিদ্রোহ হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান। সুতরাং এখানকার এই যে আমরা 71 সালে একটি স্বাধীন হয়েছি, আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম আলহামদুলিল্লাহ, আর কিন্তু স্বাধীনতার যে মূল শক্তি, যার উপর একটি দেশ রাষ্ট্র নিজের পায়ে দাঁড়ানোর শক্তি পায়, সেটি কি? সেটি হচ্ছে সার্বভৌম শক্তি। আমরা 71-এ সার্বভৌম যে শক্তি একটি রাষ্ট্রের, সেটি আমাদের ছিল না, এটি প্রতিবেশী রাষ্ট্রের হাতে আমরা বর্গা দিয়েছিলাম, আমাদের রাজনীতিকরা বর্গা দিয়েছিলেন, দুর্ভাগ্যজনক হলেও। এবং বিগত 17.5 বছরের ফ্যাসিস্ট অপশক্তি ওই আধিপত্যবাদী শক্তির উপরে ভর করেই জনগণের উপরে ফ্যাসিবাদী কায়দায় জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে। 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বড় দর্শন হচ্ছে যে প্রতিবেশী রাষ্ট্রের হাতে আমাদের যে সার্বভৌম শক্তি বর্গাই ছিল, সেটিকে হাজার হাজার তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, শিশু, কিশোর তারা জীবন দিয়ে, আহত হয়ে, পঙ্গুত্ব বরণ করে তারা এটিকে পুনরুদ্ধার করছে, সার্বভৌম শক্তিকে পুনরুদ্ধার করেছে। আগামী দিনের বাংলাদেশ যেন কোনোভাবেই আধিপত্যবাদী শক্তির খপ্পরে পড়তে না পারে, সেই জন্য দেশপ্রেম এবং অতন্ত্র প্রহরীর মতো প্রতিটি বাংলাদেশি নাগরিককে ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালনের চেতনাকে জাগ্রত রাখা আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমি মনে করি জুলাই গণঅভ্যুত্থানে দিল্লি না ঢাকা ভিত্তিক আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজের পায়ে দাঁড়াতে চাই,
কারো করুণা নিয়ে আমরা চলতে চাই না, কারো অনুকম্প নিয়ে আমরা চলতে চাই না, এবং কারো ডিকটেশনে বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে না। এটি জনগণের ডিকটেশনে, জনগণের নির্দেশনায়, জনগণের পরামর্শে, জনগণের মতামত নিয়েই বাংলাদেশ পরিচালিত হবে। ভবিষ্যতে জুলাই গণঅভ্যুত্থানকে পদদলিত করে, এর আকাঙ্ক্ষাকে ধারণ না করে, এটিকে পদদলিত করে আগামী দিনে কোনো সরকার যদি নতুন কোনো চিন্তা করে, তাহলে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ চেতনা, আকাঙ্ক্ষাগুলো যেন পাহাড়ের মতো শক্তি হয়ে আবার রুখে দিতে পারে, সেই গুরুত্বপূর্ণ লক্ষ্য বাস্তবায়নের জন্যই আমাদের আইআরডির আজকের আয়োজন। আমি আবারও এই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অন ইনিশিয়েটিভ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টকে, কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং সার্বিকভাবে এই গবেষণা কার্যক্রমের সাথে প্রকাশনা, লিখনী থেকে যারা সম্পৃক্ত, তারা সবার জন্য আল্লাহর দরবারে দোয়া এবং আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় এমপি জনাব নুরুল ইসলাম বুলবুল অসাধারণ বক্তব্য দেওয়ার জন্য। সামান্য সুধীমণ্ডলী, আমরা আমাদের সম্মানীয় অতিথিবৃন্দের একটু উপস্থিতির স্বীকৃতি এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম, সাবেক ভাইস চ্যান্সেলর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন ডক্টর মঈনুল ইসলাম, অধ্যাপক ডক্টর মঈনুল ইসলাম, সাবেক প্রো ভাইস চ্যান্সেলর, রাজশাহী ইউনিভার্সিটি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ কামাল হোসাইন, মাননীয় এমপি, ঢাকা 5। উপস্থিত রয়েছেন জনাব জয়নুল আবেদিন, মাননীয় এমপি, ঢাকা 4। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অনেক সিনিয়র মানুষ, আমাদের সকলের ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি বলবো যে আমাদের যিনি এক সময় থেকে এখনো বেশ একত্রিত করে রেখেছেন ডক্টর আমিনুর রহমান মজুমদার স্যার, অত্যন্ত সিনিয়র প্রফেসর এবং অত্যন্ত সজ্জন মানুষ। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট আব্দুল বাতেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাডভোকেট আব্দুল বাতেন। উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট গিয়াসউদ্দিন মিঠু, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আর উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট এ.কে.এম. রেজাউল করিম খন্দকার, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল, এবং উপস্থিত রয়েছেন অ্যাডভোকেট ডক্টর গোলাম রহমান ভূঁইয়া, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন, ভিসি, মাননীয় ভাইস চ্যান্সেলর, সাবেক ভাইস চ্যান্সেলর, কবি নজরুল বিশ্ববিদ্যালয়। এছাড়া আমার সামনে অসংখ্য গুণী মানুষরা রয়েছেন, আইন অঙ্গনের বিশ্ববিদ্যালয়ের প্রফেসর রয়েছেন, বিশিষ্ট সাংবাদিক বৃন্দ রয়েছেন। আমি অনেককে আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং নাম পুরোপুরি বলতে না পারার জন্য দুঃখ প্রকাশ করছি। সম্মানীয় উপস্থিতি, আমাদের আজকের এই আয়োজন প্রায় শেষ পর্যায়ে। আমরা শেষের আগের জনের বক্তব্য শুনবো। আমরা বক্তব্য নিয়ে আসবেন জনাব মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি, বিরোধী দলীয় হুইপ ও সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসছেন জনাব রফিকুল ইসলাম খান, এমপি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজাদী সংগ্রামের পটভূমিতে জুলাই বিপ্লব, এই বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের মাননীয় সভাপতি, বুয়েটের সম্মানিত অধ্যাপক জনাব ফখরুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের মুক্তিগামী মানুষের প্রিয় নেতা, মহান জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, দেশ বরেণ্য শিক্ষাবিদ, আইনবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক সহ দেশের গুরুত্বপূর্ণ একটি অংশ আজকের এই
অনুষ্ঠানে উপস্থিত সবাইকে, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্র্যাকটিক্যালি প্রধান অতিথি বক্তব্য রাখার পরে মিটিংয়ের ভাব একটু এলোমেলো হয়ে যায় আর কি, এবং স্বাভাবিকভাবে সেটাই হয়েছে। তারপরও শুকরিয়া আদায় করতে হবে যে হল এখনো ভর্তি আছে। সম্মানিত সুধী মণ্ডলী, জুলাই বিপ্লব এমনি এমনি হয়ে গেছে এটা মনে করলে ভুল করা হবে। এমনি এমনি জুলাই বিপ্লব হয়েছে, এমনি এমনি প্রায় ১,৫০০ লোক জীবন দিলেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী ১৪০০ জন শহীদ হয়েছে। এখনো অনেক স্ত্রী তার স্বামীর লাশ খুঁজছে, অনেক মা তার ছেলের সন্ধান করছে। তার কারণ ট্রাকে করে যাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে এদের সঠিক পরিসংখ্যান তো এখনো আমাদের কাছে নেই। শোনা যায় গণকবর দেওয়া হয়েছে, সেটারও পরিসংখ্যান সঠিকভাবে আমাদের কাছে নেই। সেই হিসেবে আমরা ধরতে পারি শহীদের সংখ্যা প্রায় ২,০০০-এর কাছাকাছি হবে। আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, সারা জীবনের জন্য এমন পঙ্গু হয়েছে আর জীবনে কোনোদিন দাঁড়াইতে পারবে না, এদের সংখ্যা ৩০ থেকে ৩৫,০০০। তো এই লোকগুলি এমনি এমনি জীবন দিয়ে দিল, এমনি এমনি আহত হলো, এমনি এমনি পঙ্গু হলো। এই জন্য জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। যে কাজটি সরকার পারেনি সে কাজটি ওনার নেতৃত্বে হয়েছে। এই ১৪০০ জন শহীদেরই তালিকায় ইতিমধ্যেই একদম বায়োডাটা সহ, বাড়িঘর সহ, বছর সহ, কোথায় শহীদ হয়েছে যেটা ইতিমধ্যেই লিপিবদ্ধ করা হয়েছে, আপনারা আজকে শুনেছেন। এবং বাংলার পাশাপাশি আরবি এবং ইংরেজি ভাষায় সেটা অনুবাদ করা হয়েছে। যেটা ৫৬ বছরের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে বহু সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আজ পর্যন্ত মুক্তিযুদ্ধের কতজন লোক শহীদ হয়েছে এই তালিকা প্রণয়ন করা হয় নাই। যার কারণে আপনারা দেখবেন এই গত ফ্যাসিবাদী সরকারের আমলে, মানে মুক্তিযুদ্ধ ৭১ সালের পরে জন্মগ্রহণও করছেন এরকম লোকও মুক্তিযোদ্ধা হিসেবে বাধা গ্রহণ করছে, এখনো করছে। এর পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা হয়েছে। ওনারা মুক্তিযোদ্ধা মন্ত্রী বলছেন যে ওনারা এবার আসল তালিকা করবেন। আমরা দোয়া করি ৫৬ বছর পরে হলেও যদি আসল তালিকা হয়, অন্তত জীবিত যারা আছে মুক্তিযোদ্ধা তাদের তালিকাটা প্রকাশিত হওয়া উচিত। আর আমরা পার্লামেন্টে বলেছি যে না, তালিকা হইতে হবে, তবে তালিকা হইতে হবে প্রকৃত মুক্তিযোদ্ধাদের। দলীয় বিবেচনায় কোনো তালিকা করা যাবে না। তার মুক্তিযুদ্ধ কোনো দলীয় বিবেচনায় হয় নাই, এবং তেমনি ভাবে জুলাই বিপ্লব দলীয় বিবেচনায় হয় নাই। এর জন্য আজকের এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। শহীদ যারা হয়েছেন তারাই হলেন মূল স্টেক হোল্ডার। তাদের কারণেই এই বাংলাদেশ, তাদের কারণেই আমরা আজকে এই মিলনায়তনে কথা বলার সুযোগ পেয়েছি। আমরা তো 16.5 বছর এই প্রেস ক্লাবই আসতে পারি নাই। এই রাস্তায় দিনের বেলায় প্রকাশ্যে আসা কঠিন ছিল আমাদের জন্য। যাদের জীবন, রক্ত, পঙ্গুত্ব বিনিময়ে আমরা স্বাধীনভাবে আজকে এই মিলনায়তনে বক্তব্য রাখতেছি, কথা শুনতেছি, সাংবাদিকরাও আসতে পারছেন। কাজেই এই বিপ্লবের যদি স্টেক হোল্ডার যদি নির্ধারিত করতে হয়, 1 নাম্বার হবে শহীদ এবং শহীদ পরিবারের লোকেরা। সম্মানিত সুধীমণ্ডলী, ভাই এবং বন্ধুগণ, জুলাই বিপ্লব কিভাবে হয়েছে এইটা বলতে গেলে তো অনেক সময় লাগবে, তার আমার পুরো চিত্রটা আমার চোখের সামনে ভাসছে। তার কারণ জামাত ইসলামের পক্ষ থেকে একটি কমিটি করে দেওয়া হয়েছিল এই জুলাই বিপ্লবেরকে গাইড করার জন্য, এবং সারা দেশের জামাত শিবির সহ জনগণ যাতে নামে পড়ে, আমার দায়িত্ব ছিল সেই কমিটির। কাজে আমার চোখের সামনে পুরো সিনারিটা ভাসছে। 1 তারিখে জামাতকে যখন নিষিদ্ধ করা হলো, তারপরে আমরা কি পরিকল্পনা করলাম, তারপরে 2 তারিখে মাঠে কি হলো,
3 তারিখে কি হলো? আজকের এই 4 তারিখ ছিল, কার্যত 4 তারিখেই সরকারের পতন হয়ে গেছে। 4 তারিখে পুলিশ, র্যাব, বিডিআর, ছাত্রলীগ, আওয়ামী লীগ, হুন্ডা লীগ, যত লীগ আছে সবাই মিলেই কিন্তু সম্মিলিতভাবে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ছিল। কিন্তু আপনারা জানেন কার্যত কোনো হামলাই কাজে লাগে নেই। সবচেয়ে বেশি লোক শহীদ হয়েছে 4 তারিখে, বেশি মানে ম্যাক্সিমাম ধরতে হবে 4 তারিখে সারা দেশে। এবং একটা জায়গা থেকেও আন্দোলনকারীদেরকে তারা সরাইতে, লাশের পর লাশ পড়ে গেছে। কিন্তু যার কারণে আপনারা শুনেছেন, বলা হয়েছিল, একজন পুলিশ কর্মকর্তা বলছিলেন একটা গুলিতে একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে, এটা একটা কথা বলছিলেন ওই সময়। একটা মরে আর কেউ যায় না। এটার কারণ কি ছিল? লাশের পর লাশ পড়ছে কিন্তু মিছিলকে পিছিয়ে হটানো যায় নাই। কাজেই এই যোদ্ধাদেরকে আপনাকে একেবারে সংখ্যাগরিষ্ঠতার জোরে অথবা ক্ষমতার জোরে সবাইকে বাদ দিয়ে দিবেন? ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। একটা দলের মহাসচিব বলছিলেন, আন্দোলনকারীদেরকেই বলছিলেন, যে আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা কি অস্বীকার করতে পারবেন? পার্লামেন্টে আমরা বলছি, কিন্তু অস্বীকার করেন যে আমি এটা বলিনি, বলছেন। এখন বাংলাদেশের এই যে বিপ্লবটা হলো, এটা কি এক দলের পরিবর্তে আর এক দলকে ক্ষমতায় না? আমার মনে হয় এই পয়েন্টে যদি গণভোট নেওয়া হয়, শতকরা 99% ভোট পড়বে হলো যে শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য মানুষ জীবন দেয় নাই। রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য ছাত্ররা জীবন দিয়েছে, মানুষ জীবন দিয়েছে, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য জীবন দিয়েছে। আর সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্যই গণভোট হয়েছে। এখন গণভোটের রায় বাতিল করে দিলেন, আশ্চর্য লাগে। আমি দেখি আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবীরা চুপচাপ থাকে। কেন চুপচাপ আছেন? সংসদের এবং সরকারি দলের সিনিয়র মন্ত্রীরা একজন বলছেন যে জনগণ বুঝা ভোট দেয় নাই। আচ্ছা বলেন, জনগণ কি বুঝা ভোট দেয় নাই? জনগণ কি পাগল আপনাদের মতো? সবাই বুঝে শুনে ভোট দিয়েছে। যারা জীবন দেওয়ার জন্য রাজপথে নেমেছে, ফেজিবাদকে বিদায় করেছে, ওরা কি না বুঝা বিদায় রাজপথে নামছে? বুঝে শুনে রাজপথে নেমেছে। আবার আর একজন খুব পাওয়ারফুল মন্ত্রী, সব মন্ত্রণালয় প্রক্সি দেয়, তিনি বলছেন যে আমরা একটু অভিনয় করছি, পার্লামেন্টে বলছি। আপনি অবাক হয়ে যাবেন যে আমরা নির্বাচন আদায় করার জন্য আমরা একটু অভিনয় করে গণভোটের জন্য আমরা রাজি হয়েছি। তাদেরকে কি বলা যাবে বলেন তো দেখি? আমি ওই শব্দ কাউকে বলতে চাই না, তবে প্রতারক যে বলা যাবে এটা বলা যায়। কি যায় কি না বলে? তার জাতির সাথে আপনারা প্রতারণা করেছেন। তার মানে গণভোটের এই রায় যে আপনারা মানবেন না, এটা আপনাদের আগেই আপনাদের চিন্তা ছিল। গণভোটের পক্ষে ভোট চায়নি তারা, হার পক্ষে চেয়েছে। এই গণভোট বাতিল করে দেওয়া হয়েছে সংখ্যাগরিষ্ঠতার জোরে। খুন অধ্যাদেশ জারি করা হয়েছিল, এটা বাতিল করা হয়েছে। মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয়, যেটা সবার দাবি ছিল, এটাও বাতিল করা হয়েছে। কেন এগুলো বাতিল করলেন কেন? তার মানে সরকার আবার আগের সরকারের মতো ফেসিবাদী কায়দায় দেশ পরিচালনা করতে চায়। আমি এর আগেও অনেক জনসভায় বলছি, ফেসিবাদী কায়দায় বাংলাদেশের যদি কেউ দেশ পরিচালনা করার স্বপ্ন দেখেন, অতীতের ফেসিবাদী সরকারের বিদায় যেভাবে হয়েছে আপনাদের বিদায় সেভাবেই হবে। এটা কেউ ঠেকাইতে পারবে না। বাংলাদেশের জনগণ অলওয়েজ, সব সময় অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে সময় মতো মাঠে নেমেছে। কাজেই এবারও নামবে। কাজেই আমাদের নেতা, বিরোধী দলীয় নেতা বলছেন আর একটা বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে। কাজেই বাংলাদেশের মানুষ
যারা জুলাই বিপ্লব করেছে তারা এখনো বেঁচে আছে। এজন্য আমি আজকের এই অনুষ্ঠানে আমি সরকারের কাছে আহ্বান জানাবো, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যেখানে আছে তাদেরকে চিহ্নিত করতে হবে, গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। 2, ফ্যাসিবাদের যিনি মূল নায়িকা, প্রধান খুনি, তার সহ বেশ কিছু নেতার রায় ইতিমধ্যেই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। এই রায় কার্যকর করার কার্যকর উদ্যোগ নিতে হবে, তাদেরকে দেশে ফিরে আনতে হবে। আমাদের নেতাদের সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ আমাদের যে সকল নেতাদেরকে প্রহসনের বিচার করে ফাঁসি দেওয়া হয়েছে, একদিনের মাথায় ফাঁসি কার্যকর করা হয়েছে। আজকে রায় হয়েছে, আগামীকাল রিভিউ ডেট দিয়েছে, দিনের বেলা রিভিউ রিজেক্ট হয়ে গেছে, রাতের বেলা ফাঁসি কার্যকর হয়ে গেছে। কিন্তু এখন কেন দেরি করা হচ্ছে? কাকে খুশি করার জন্য দেরি করা হচ্ছে? জনগণ এটা অবশ্যই ভালো করেই বোঝেন। তবে একথা পরিষ্কার, প্রতিবেশীদেরকে খুশি করে যারা ক্ষমতায় 41 সাল পর্যন্ত থাকতে চেয়েছিল, তাদের চাইতে আপনারা বেশি আস্থাভাজন হইতে পারবেন না। কিন্তু তারা কিন্তু ক্ষমতায় থাকতে পারেন নাই, জনগণের গুতায় পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কাজেই আমি আর ওইদিকে না বাড়িয়ে আমি বলবো, অবিলম্বে জুলাই অধ্যাদেশ আদেশ যেটা, এটা কার্যকর করতে হবে। গণভোটের রায় কার্যকর করতে হবে। আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন গণভোটের রায় কার্যকর হবে। আজ হোক কাল হোক, গণভোটের রায় কার্যকর করার জন্য জনগণ সরকারকে বাধ্য করবে আগামী দিনে ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা রেখে আবারও এই বই যারা লিখেছেন, সম্পাদনা করেছেন আমাদের প্রফেসর বেলাল এবং তারেক শামসুল আরেফিন, উভয় প্রফেসরকেই আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানের আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে সবাইকে আবারও সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয় তার বক্তব্য রাখার জন্য এবং জুলাই বিপ্লবকে আসলে যেভাবে অর্থবহ হতে পারে সে আলোকে কথা বলার জন্য। সম্মানীয় সুধীমণ্ডলী, আমাদের 3 তলায় খাবারের জায়গা থাকবে। তার আগে আমরা একটু ভিন্নতা নিতে চাই। সভাপতির বক্তব্যের আগে আমাদের জুলাইয়ের অনেক রকমের সংরক্ষণ এবং অনেকভাবে দলিল রাখা হচ্ছে। আমরা একটি গানের মাধ্যমে জুলাইয়ের একটু স্মৃতি বা গান আমরা শুনতে চাই। জুলাই সঙ্গীত নিয়ে আসছেন জিলানি মহানগর শিল্পী গোষ্ঠী। আমি জিলানিকে খুব দ্রুতই আসতে অনুরোধ করব যে একটি সঙ্গীত গাওয়ার জন্য, কারণ জুলাইয়ের সকল রকমের দিক থেকে জুলাইকে সংরক্ষণ করা হচ্ছে। হোপফুলি সাংস্কৃতিক জায়গা থেকে সংরক্ষণ এটা অত্যন্ত জরুরি। আমরা প্রধান আমাদের সভাপতির কথা এরপরেই শুনবো ইনশাআল্লাহ। এরপরে আমাদের দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখনো আমার কানে বাজে মেয়ের মুগ্ধের মিঠা বুলি, আবু সাইদের মায়া মুখ দেখে মনের দুয়ার খুলি, ওসামা সাগর রুদ্র আয়ন